প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যুদ্ধবিরতি অথবা যুদ্ধ যে কোনো একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। একসঙ্গে দুটি চলতে পারে না বলল ইরান। অন্যদিকে ইরান চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে ঘোষণা ট্রাম্পের। এদিকে মার্কিন আগ্রাসন বন্ধ হলেই খুলবে হরমুজ প্রণালী বলল ইরান। হাত ট্রিগারই থাকবে, আমরা লেবানিজ ভাই বোনদের পরিত্যাগ করব না বললেন পেজেশকিয়ান। অন্যদিকে এবার ইরানের দ্বারস্থ হল সৌদি আরব। আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন, 25 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। অন্যদিকে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় 10 বছরের কারাদণ্ড। সারা দেশে অবৈধ মজুতকৃত 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার। মধ্যপ্রাচ্য যুদ্ধে বাংলাদেশের জিডিপি 1.2% কমতে পারে, মূল্যস্ফীতি বাড়তে পারে 4%। 20 বছরে বিএনপির বিরুদ্ধে 1.5 লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে 20 মাসে লক্ষাধিক। অন্যদিকে চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও রক কেটে হত্যা। ভারত থেকে আসছে 200 ব্রডগেজ কোচ, বাড়তে পারে উত্তরবঙ্গগামী ট্রেন, সংসদে জানালেন রেলমন্ত্রী শেখ রবিউল। বগুড়া 6 ও শেরপুর 3 দুই আসনেই জয় পেলেন বিএনপি প্রার্থী। অন্যদিকে 2 উপনির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ, জামায়াতের ব্যবস্থা নিতে ইসিকে আহ্বান। মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন সেই তালিকা থেকে জামাতের নাম বাদের দাবি বিরোধী দলীয় নেতার। 72 ঘন্টার বেশি বন্দর এলাকায় থাকতে পারবে না কোনো লাইটার জাহাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি এবং ইসরায়েলের মাধ্যমে চলমান যুদ্ধের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে বলে বুধবার সতর্ক করেছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে ওয়াশিংটন একই সাথে দুটি অবস্থান বজায় রাখতে পারে না। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার এবং সুনির্দিষ্ট। যুক্তরাষ্ট্রকে অবশ্যই বেছে নিতে হবে যুদ্ধবিরতি নাকি ইসরায়েলের মাধ্যমে চলমান যুদ্ধ। তারা একই সাথে উভয়টি করতে পারে না। এদিকে ইরানের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও তেহরান যদি চূড়ান্ত ও প্রকৃত চুক্তি পুরোপুরি মেনে না চলে তবে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্য এবং ইরানের চারপাশে মোতায়েন করা সব মার্কিন যুদ্ধ জাহাজ, বিমান ও সামরিক সরঞ্জাম আগের অবস্থানেই বহাল থাকবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন বন্ধ এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হলে তবেই হরমুজ প্রণালী দিয়ে পুনরায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে বলেন, মার্কিন মিত্র ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করার পর ইরান এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা অর্থহীন হয়ে যাবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার এক্সে দেয়া এক বার্তায় একথা বলেন তিনি। পেজেশকিয়ান বলেন, অব্যাহত হামলা আলোচনাকে অর্থহীন করে তুলবে, আমাদের হাত ট্রিগারই থাকবে এবং ইরান তার লিবানিজ ভাই বোনদের কখনো পরিত্যাগ করবে না। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানের প্রতিপক্ষ আব্বাস আরাকচির সাথে ফোনে কথা বলেছেন। যুদ্ধ চলাকালীন প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে ইরান হামলা শুরু করার পর এটি দেশ দুটির মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই আলোচনায় পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে উত্তেজনার গতি কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।
সালের জুলাই অভ্যুত্থানের সময় নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি আসামিদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালে কোটা বিরোধী আন্দোলন চলাকালে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আবু সাইদের হত্যার ঘটনাকে জুলাই অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট মনে করা হয়। বৃহস্পতিবার দেওয়া রায়ে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব কর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সারা দেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত 3রা মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এসব জ্বালানি উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে মনির হোসেন জানান, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যার পরিমাণ 3,52,047 লিটার। এছাড়া অভিযানে 36,621 লিটার অকটেন এবং 80,374 লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি এবং প্রকৃত মজুরি হ্রাস পেতে পারে। একই সাথে বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ। দক্ষিণ এশীয় নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানিয়েছে। সানেম জানায়, আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর বাংলাদেশের অতি নির্ভরশীলতা আমদানি ও উৎপাদন খরচ বাড়িয়ে দিতে পারে। এর ফলে চলতি হিসেবের ঘাটতি বড় হওয়ার পাশাপাশি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মধ্যকার যুদ্ধ জ্বালানি উৎপাদন, ট্যাংকার চলাচল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এতে আরো বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে একটি বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সাপ্লাই চেইনের উপর দেশের সংবেদনশীলতাকে প্রকাশ করেছে। 2024 সালের 5ই অগস্ট সরকার পরিবর্তনের পর মাত্র 20 মাসে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা হয়েছে বলে দাবি করছে দলটি। যদিও সঠিক পরিসংখ্যান তারা জানাতে পারেনি, তবে এসব মামলাকে প্রতিহিংসামূলক ও মিথ্যা হিসেবে উল্লেখ করেছে আওয়ামী লীগ। অপরদিকে পুলিশের পক্ষ থেকে এই দাবিকে প্রোপাগান্ডা ও অবাস্তব হিসেবে অভিহিত করা হয়েছে। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী 2007 সাল থেকে 2025 সালের 11 জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট 1,42,983টি মামলা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দায়ের করা এসব মামলার প্রায় সবই ছিল মিথ্যা ও হয়রানিমূলক। আওয়ামী লীগের অভিযোগ, দলটির প্রায় 10,000 নেতাকর্মীর বর্তমানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যদিও অনেকেই বলছেন তারা আত্মগোপনে আছেন। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে মোহাম্মদ শামীম নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও রক কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও রক কেটে হত্যা করা হয়। শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আফসারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে 200টি ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে এবছর, যা 2027 সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নতুন কোচগুলো পাওয়া গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। জাতীয় সংসদের বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার রাতে নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন। বগুড়া 6 ঘোষিত ফলাফল অনুযায়ী বগুড়া 6 আসনের উপনির্বাচনের মোট 150 কেন্দ্রের ফলাফলে দেখা যায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,931 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 57,159 ভোট। অন্যদিকে শেরপুর 3 ঘোষিত ফলাফল অনুযায়ী শেরপুর 3 আসনের নির্বাচনে মোট 128টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন 1,66,117 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রতীকের জামাত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন 47,051 ভোট। অন্যদিকে বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপও কামনা করেছে দলটি। আজ বৃহস্পতিবার দুপুর 1টার পর ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের তথ্য পাচ্ছেন তারা। অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিসাইডিং অফিসাররা এজেন্টদের কাছ থেকে ফলাফলের শিটে স্বাক্ষর নিয়েছেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করার সময় বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে বিরোধী শক্তি হিসেবে জামায়াতে ইসলামের নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026 উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাশ হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022-এর বিদ্যমান সংজ্ঞায় বলা হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়েছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স ওই সময় সরকার নির্ধারিত সর্বনিম্ন সীমার মধ্যে ছিল, তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মজুতদারি নিয়ে লাইটার ও কোস্টার জাহাজগুলোর প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর ও সমুদ্র পরিবহন অধিদপ্তর। সতর্কতা বলা হয়েছে, পণ্যবাহী কোনো লাইটার ও কোস্টার জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙ্গর এলাকায় 72 ঘন্টার বেশি কোনো থাকতে পারবে না। জ্বালানি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরের নোঙ্গর এলাকায় লাইটার ও কোস্টার জাহাজে ভাসমান মজুতদারি গড়ে তোলার বিরুদ্ধে এমন সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য জানান কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস জয় বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট নাফিস ফুয়াদ বসনিয়া। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে বহির্নোঙর সহ চট্টগ্রাম বন্দরের নোঙ্গর এলাকায় বিভিন্ন লাইটার জাহাজ ও কোস্টারে বিপুল পরিমাণ পণ্য অবৈধভাবে মজুত করে রেখেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbaad.com। Fashion brand Mani Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.